আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায় এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান অর্থাৎ রাজনৈতিক অনুষ্ঠান সমূহের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, বিজয়ের মাস শেষ করতে যাচ্ছি ঐতিহাসিক 1400 সাল অর্থাৎ 2014 সাল, এবং প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যেকের জীবনেই ছিল। তারপরেও আমরা বলবো আগামী আসুক আমাদের জন্য সাফল্যমণ্ডিত হয়ে। আমরা সবাই চাই যে আমাদের প্রত্যেকটি দল, রাজনৈতিক দল 2015 থেকে অর্থাৎ 2015 থেকে একটি অঙ্গীকার করুক, আমরা ভালোবাসি দেশকে, আমরা আমাদের জনগণকে ভালোবাসি, আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি। আর এই ভালোবাসার জন্য, দেশের জন্য আমরা আগামী বছর থেকে নতুন উদ্যমে নতুনভাবে কাজ করে যাব। আমরা দেব না আর কোন শিশু জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে। এটাই হবে আমাদের এই বছরের শেষ দিনের প্রতিজ্ঞা এবং নতুন বৎসরের অঙ্গীকার। প্রিয় দর্শক, আগের মতোই অর্থাৎ প্রতিবারের মতোই আমরা 4 জন সম্মানিত অতিথিকে আপনাদের সামনে আমন্ত্রণ জানিয়েছি, যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত আমাদের সমাজে, বিশেষ করে ব্রিটেনে, এবং যারা অনেক বেশি ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের রাজনীতিতে এবং রাজনৈতিক সমাধানে। আমরা এই 4 জন সম্মানিত অতিথিকে আজ প্রশ্ন করব এবং আপনারাও প্রশ্ন করবেন যে কি করলে আমরা আমাদের সাবলীল বাংলাদেশকে পেতে পারি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমার হাতের বাম পাশে হচ্ছেন জনাব আব্দুর রহিম শামীম, উনি হচ্ছেন লন্ডন আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। এরপরে হচ্ছেন বিফি খসরুজ্জামান খসরু, উনি হচ্ছেন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ। এবং আমার সর্বডানে হচ্ছেন দেয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, কনভেনার ইউকে যুবদল। এবং আমার সর্বনিকটের গেস্ট হচ্ছেন জনাব শরীফুজ্জামান চৌধুরী তপন, কনভেনার জিয়া পরিষদ ইউকে। প্রিয় দর্শক, এই 4 জন অতিথি আজ আপনাদের সামনে দাঁড়াবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে, কি করলে, কিভাবে, কে দায়ী বর্তমান বাংলাদেশের এই অবস্থার জন্য। আমি প্রথমে যাচ্ছি জনাব তপন সাহেব, আপনার কাছে কেমন আছেন আপনি? ভালো। খুব আমরা একটা সাবজেক্ট নিয়ে একটু আলাপ করি আগে, অবশ্যই যেটা বাংলাদেশের জন্য, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সবার জন্য একজন বাংলাদেশি মানুষ হিসেবে শিশু জিয়া মারা গেল, শিশু জিহাদ মারা গেল। এবং মারা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি শাহজাহানপুরের জনতা, ঢাকার জনতা, মানুষগুলো খুব আবেগপ্রবণ হয়ে গেল। আমি নিজেই সারা রাত আপনার টিভিতে ছিলাম যে কি হচ্ছে, তাকে কি জীবিত উঠানোর একটাই প্রশ্ন, জীবিত নাকি মৃত। তো এটা নিয়ে এখন অনেক প্রশ্ন আসছে, কেন তাকে বাঁচানো গেল না, কিভাবে সে পড়লো, অনেকগুলো প্রশ্ন। বাট একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সমাজের একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে আপনি কি মনে করেন এটাকে? আসলে দেখেন, এই প্রথমত আমি আমার পরিচয়টা পরিষ্কার করি। আপনি আসলে আমার যে পরিচয় দিয়েছেন এটা সঠিক না। আমি শহীদ জিয়া স্মৃতি কেন্দ্রের আহ্বায়ক, জি। এবং যে শিশু জিহাদ মারা গেল, আসলে অনেকে অনেক কথা বলছে, যেটা মানে এটা সামগ্রিক ব্যর্থতাই ফুটে ওঠে। সরকারের সকল হ্যান্ডস সেখানে কার্যকর ছিল, তারপরে একটি শিশুকে এই জায়গা থেকে উদ্ধার করা হয়নি বা উদ্ধার করা যায়নি। এবং এক পর্যায়ে এই উদ্ধার কার্যকে পরিত্যক্ত ঘোষণা করে বলা হয়েছে শিশুটি কোনো অস্তিত্ব এখানে নেই। এবং এনএসআই এর একজন কর্মকর্তা বিষয়টিকে গুজব বলে, ওই কর্মকর্তার নাম হলো আবু সাইদ রায়হান, তিনি বলেছেন এটি একটি গুজব। এবং এই শিশুটির পিতা নাসির ফকিরকে শাহজাহানপুর থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে সে ছেলেটিকে কোথায় লুকিয়ে রেখেছে, তাকে ক্রসফায়ারে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় উদ্ধারকর্মীরা এই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এখানেই আসলে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে ধসে পড়েছে এবং রাষ্ট্রীয় অর্গানগুলি যে কাজ করতে পারতেছে না, এর একটি উদাহরণ হলো এই শিশু জিহাদের মৃত্যু। এটা কেন হলো বলে আপনি মনে করেন? কেন হলো, কি জন্য হলো, সেটা আসলে বলা দুরূহ, বাট এটা একটা দুঃখজনক ঘটনা। এভাবে কোনো অপমৃত্যু কারোরই কাম্য হতে পারে না। জনাব শরীফুজ্জামান চৌধুরী তপন সাহেব, আমি আসছি আপনার কাছে একটু পরে। আমি যাচ্ছিলাম বিফি খসরুজ্জামান খসরু সাহেব আপনার কাছে। অবশ্যই এই ধরনের মৃত্যু আপনারও কাম্য না, এবং বাট একটা ছোট্ট প্রশ্ন থেকে গেল যে শিশু জিয়াদ মারা গেল, এটা নিয়তির নিয়ম, তাই না? কিন্তু তার বাবাকে কেন থানায় আটকে রাখা হলো, এটা সবার প্রশ্ন। ফারুক ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর আপনি আমার খুবই প্রিয় দুজন বিএনপি নেতাকে নিয়ে এসেছেন। তপন ভাইয়ের সাথে এই ডিসেম্বর মাসটা আমি শুরু করেছিলাম।
আরেকটা টিভি চ্যানেলে নিয়াজি ভাই আছেন, আর আমার এক প্রিয় লন্ডন মহানগর আওয়ামী লীগের নেতা এখানে আছেন শামীম ভাই। আপনাদের সবাইকে আমার নববর্ষের অ্যাডভান্স শুভেচ্ছা আর বিজয়ের মাসের মুজিবীয় শুভেচ্ছা থাকলো। আপনার দর্শক যারা এই শীতের রাতেও আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমার সালাম আর শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, জিহাদের মৃত্যুর জন্য গভীরভাবে আমরা সবাই মর্মাহত। ব্যাপারটা হয়েছে যখন কালবৈশাখী জোড় আসে, সেই জোটটাকে যখন আমাদের একটা রাজনৈতিক দল বলতে চায় যে এই জোটটা কেন আসলো, এই জোট কেন আমাদের গাছগুলোকে উপড়ে ফেললো, সেটা খুব দুঃখজনক। সেটা আরেকটা করুণ রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ মেলে। জিহাদের মৃত্যুটা খুব করুণভাবে হয়েছে। জিহাদ হয়ে গেছে 16 কোটি মানুষের সন্তান, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা সেই আবেগটাকে শ্রদ্ধা করি। কেন তার বাবাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো? দেখেন 600 ফিট নিচে, এদেশেও কিন্তু অনেক আনমেন্ডেড হোল আছে, 600 ফিট নিচে সেটা চেক করা হয়েছে এটা ক্যামেরা দিয়ে। দুর্ভাগ্যবশত ক্যামেরায় সেটা ফুটে আসেনি। আমরা সারা বিশ্ব এখনো মালয়েশিয়া সেই প্লেনটাকে খুঁজে পাচ্ছে না। সারা বিশ্বের ক্যামেরা সেখানে আছে, টেকনোলজি আছে, খুঁজে পাচ্ছে না। শিশু জিহাদকে দুর্ভাগ্যবশত সেই ক্যামেরা ক্যাচ করতে পারেনি। তার বাবাকে নেওয়া হয়েছে, যেটা হতেও পারে বাংলাদেশে এবং সমাজের বিভিন্ন জায়গায়। এই সব উন্নত বিশ্বেও অনেক সময় দেখেন যে মা বাবা বা আত্মীয় স্বজন কাউকে গুম করে রাখে, কাউকে হত্যাও করতে পারে। হয়তো সেজন্য তাকে গুম থেকে বাঁচানোর জন্য নেওয়া হয়েছিল, যে এরকম সাসপিশিয়াস যতটা এরিয়া আছে চেক করে দেখার জন্য। সরকারের প্রত্যেকটা অঙ্গ সেখানে কাজ করেছে, বাট টেকনোলজি ফেইল করেছে তাকে ক্যাপচার করতে। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বোঝার জন্য কাউকে ডিগ্রি পাস করতে হবে না যে ক্যামেরা হ্যাজ ফেইলড টু। আপনি ওদিন প্রত্যেকটা টিভি ফুটেজ দেখছেন, আমি দেখেছি এবং তারা কিন্তু জনগণ কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করেছিল। স্বাভাবিকভাবে এটা কিন্তু আপনি বলছেন আমাদের দলের কোন দল কিন্তু এটা নিয়ে অত কথা বলে না। অফকোর্স আমার ভাই এখানে যখন বলেছে যে সরকারের সব ব্যর্থতার প্রমাণ মিলছে, এটা এক্স্যাক্টলি ঠিক না। আমি এটাকে এভাবে আখ্যায়িত করতে চাই না। আমি এটাকে বলতে চাই এটা দুর্ভাগ্যজনক। এখান থেকে যে লেসনটা এসেছে যে টেকনোলজিক্যালি আমাদেরকে আরো অ্যাডভান্স হতে হবে, আরো রিচ হতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না বা নিহত হলো বা তাকে বের করা যাচ্ছে না, এর মানে আপনাকে কেন অ্যারেস্ট করে না, আপনাকে কেন থানায় নেওয়া? এটা কিন্তু হতেই পারে বেনিফিট অফ ডাউট দিয়ে যে কাউকে নেওয়া যেতে পারে, নিয়ে সে প্রশ্ন করা যেতে পারে। ফারুক ভাই, আপনাকে রেশনালি ব্যাপারটা দেখতে হবে। যখন মনে করেন জিহাদকে যদি এখানে পাওয়া না যেত, তাহলে জিহাদকে কে লুকিয়ে রেখেছে, কে হত্যা করেছে, যে কোয়েশ্চন থাকুক, তার জন্য সবার আগেই পরিবারের লোকজন এখন সরকারের উপরে এসে দায়ভার দিচ্ছে যে সরকার ইচ্ছা করেই ফেলছে। সেটা ইমোশনালি বলতেছে, সেটা একটা আনকোয়ালিফাইড অপিনিয়ন। দে হ্যাভ এভরি right to complain against the government's initiatives, যে স্টেপগুলো গভর্নমেন্ট নিচ্ছে, তাদের রাইট আছে সেটা নিয়ে কথা বলা অবশ্যই। কিন্তু সরকারের সেটা রাইট আছে যে যদি দেখা যেত জিহাদকে সেখানে পাওয়া যায় নাই, এত হতে পারে পরিবারের কেউ তাকে গুম করে রাখতে পারে। আমি আসছি আপনার কাছে, কমন সেন্স। আমি আসছি, আমি যাচ্ছিলাম জনাব থমস সাহেব, আমি একটু পরে আসছি আপনার কাছে। নিয়াজ সাহেব, আপনার কাছে জিহাদের মৃত্যু, এবং উনি বলছেন যে সরকার ডাউট ফিল করছে জন্য তার বাবাকে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে যাওয়া হলো। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। বিজয়ের এই মাস ডিসেম্বর, বিজয়ের মাসে আমি প্রথমেই স্মরণ করছি বিজয়ের মাসের এই মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্বাধীনতার মহান ঘোষক। তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনার প্রশ্নে ফিরে আসছি। আসলে আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে কতটা অসহায়, আমরা কতটা নিরাপত্তাহীন, কতটা অগ্রহণযোগ্য এবং কতটা অবহেলার বস্তু এই 8 বছরের শিশু জিহাদ মৃত্যুর মধ্য দিয়ে সেটি সমগ্র 16 কোটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। আজকে দেখুন, অত্যন্ত বেদনাদায়ক যে জিনিসটি হচ্ছে, সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যিনি ফায়ার সার্ভিসেসের হেড, উনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন ব্যক্তি। নিঃসন্দেহে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পৌঁছতে গেলে যতটুকু শিক্ষাগত যোগ্যতা বা আপনার সামরিক বাহিনীর যতটুকু যোগ্যতা থাকা দরকার, এই সমস্ত সিঁড়িগুলি পেরিয়ে উনি ওখানে গেছেন। তো সামরিক বাহিনীর একজন দক্ষ সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন একটি ফোর্স, ওনারা যখনই এই অপারেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেন, তার ঠিক আধা ঘন্টা পরেই কিন্তু এই ডিজিটাল সরকারের আমলে সাধারণ জনগণ, কিন্তু বস্তির জনগণ,
ওই অ্যানালগ পদ্ধতিতে কিন্তু মৃত শিশুটিকে বের করে নিয়ে এসছে। আচ্ছা, এই ডিজিটাল সরকারের ডিজিটাল চাপাবাজির যুগে মানুষ যে কতটা অসহায়, এই সরকারের কাছে মানুষের জীবনের মূল্য যে একেবারেই মূল্যহীন। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল জনাব দিনাজ সাহেব, যে ওখানে আমরা দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অহরহ ছিলেন এবং উনি তদারকি করছেন, বিএনপি কোন নেতা ওখানে ছিল কিনা? দেখুন, এখানে বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন না, প্রশ্নটি হচ্ছে নাগরিক এবং নাগরিককে দেখাশোনার জন্য বিএনপির মানুষও নাগরিক, কিন্তু আমি বলছি এখানে যে বিএনপির নেতা কর্মীরা ছিল না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনি যেভাবে বলছেন হয়তো মহাসচিব পর্যায়ে কেউ যাননি, senior level এর কেউ সেটি ছিল হয়তো হতে পারে, কিন্তু স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা যে ছিলেন না এটা কিন্তু কেউ বলতে পারবেন না। এখানে কিন্তু ওই যে আবেগের সময়টাতে কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিষয়টা ছিল না, বিষয়টা ছিল নাগরিক এবং নাগরিকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সরকার, সবাই এগিয়ে আসছে, সরকারের দায়িত্ব সেটা। আমি আওয়ামী লীগকে দলীয়ভাবে দোষারোপ করছি না, সরকারে যারা আছেন, সরকারে যারা কর্তা ব্যক্তিত্ব আছেন। আজকে দেখেন, ভাগ্য ভালো যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলেননি, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। গতানুগতিকভাবে তারা যে কোনো ঘটনা ঘটলেই যেভাবে বলেন, এইভাবে যে উনি ওই ঘটনাকেও এটা বলেননি যে এটা লন্ডনে বসে তালেক রহমানের পাতাল ষড়যন্ত্রের অংশ, হয়তো বা বলে ফেলতে পারতেন। কারণ আপনি দেখেন, আগের দিন গাজীপুরের ঘটনা আপনি দেখলেন, প্রতিটা টিভি মিডিয়া দেখা গেল কারা হামলা করতেছে, কারা পাল্টা হামলা করতেছে, কারা মিছিল থেকে গুলি করতেছে পুলিশের পাশে দাঁড়িয়ে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ওখানে ছাত্রলীগ ছিলই না। বক্সিবাজারে আমরা এই বিষয়ে একটু পরে আসবো, আপনারা বুঝছে, আমি এই বিষয়ে আমরা একটু পরে আসবো। আমি আপনার কাছে একটু পরে, আমি জাস্ট থমন সাহেব আমি আসছি, আমি জাস্ট শামীম সাহেব আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে কথাটা উনি বলছেন এটা সরকারের অবকাঠামোগত ব্যর্থতা, অর্থাৎ ডিজিটাল যেটা, যে আপনার আওয়ামী লীগ বর্তমান সরকারের মেইন এজেন্ডা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের প্রথম ব্যর্থতা হিসেবে যারা আপনি সাহেব এটাকে স্বীকার করছেন যে ডিজিটালি আমরা ব্যর্থ, কি মনে করেন আপনি? আমি ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সমস্ত কলাকুশলী এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে। বিজয়ের এই মাসের শেষ লগ্নে এসে আমি একটা কবিতা দিয়ে শুরু করতে চাই। ৭১-এর রক্তবহা দিনগুলিকে মনে পড়ে যেই, স্মৃতির পাতায় ভেসে উঠে কত লাঞ্ছনার ছবি, এর সীমা নেই। শত শত জননী হলো সন্তান হারা, বোনের হারালো ভাই, সধবা নারী হলো বিধবা, বাজিল দুঃখের সানাই। আজ কিন্তু মুক্ত মনে হাসিতেছে সবে, পেয়েছে হাসির অধিকার। স্বাধীনতা আমার, স্বাধীনতা তোমার, স্বাধীনতা সারা বাংলার। ভুলবো না কবু, এনে দিল যারা আমাদের হাতে এই উপহার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, শিশু জিহাদের যে মৃত্যু, অপমৃত্যু, সেজন্য আমরা সবাই শোকাহত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা লজ্জিত। একটি শিশুর এইভাবে অকাল মৃত্যু আমাদের কারো কাম্য নয়। তবে বিএনপির যে চরিত্র, যে যত দোষ নন্দঘোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া, এই যে বিষয়টা টেকনিক্যাল সিস্টেম ফল্ট করেছে সেখানে। আজকে যদি আমি একটা গাড়ি নিয়ে যাই, রাস্তার মধ্যে যদি আমার গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, তখন আমরা কি করি? একে আমরা ফোন করি, রিকভারিকে আমরা ফোন করি। তো সেখানে কার দোষ দিবেন আপনি? বিএনপির এমন একটা চরিত্র দাঁড়িয়েছে যে সেখানে উনারা বলবে এটা সরকারের ব্যর্থতা। সরকার কিন্তু শুনেন, সরকার কিন্তু একটি সামগ্রিক বিষয়। আপনার একজন কলা নিয়ে এসে আপনার সাথে কথা বলছি। কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে আপনার মতামত আমাদের জন্য। জি ভাইয়া, মতামত হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করতেছেন এটার ব্যাপারে আমি প্রথমে আমার বিএনপির ভাইদেরকে বলবো এটা, যে জিহাদ যে মারা গেছে এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কিন্তু সাথে সাথে যে ওনারা বলতেছেন যে সরকার দেয়, ওটা কি সরকারের দোষ? আমরা দেখতেছি যে নিউজে যেগুলো দেখছি যে সরকার তার জন্য সবকিছু ট্রাই করে যাচ্ছে। আচ্ছা, তো ওনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তাকিয়া ব্যাকওয়ার্ড লোকের মতো যে আলাপ করতেছেন, আসলে তো এটা উচিত না। ওনাদের উচিত যে আওয়ামী লীগ যদিও সরকারে থাকে, ওদের সাথে যোগাযোগ করে যতটুকু সম্ভব সহযোগিতা করা। রাইট, ধন্যবাদ। ওনাদেরকে এটাই বলতেছি। ধন্যবাদ আপনাকে শামীম সাহেব। আমি জাস্ট ব্রেক থেকে এসে আপনার সাথে আবার এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম শিশু জিহাদের মৃত্যুকে নিয়ে। এটা কারোই কাম্য না, নয় বিএনপি, নয় আওয়ামী লীগ, নয় বাংলাদেশের কোনো মানুষের। আমরা চাই কোনো শিশুর অপমৃত্যু না হোক এইভাবে। আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।